আমার নাম রুকসার। প্রত্যেকদিন রাত হতেই আমার চোখের সামনেই আমার বর ও আমার বোন নিজের ইচ্ছে মতো সব কিছু করত। আর আমি চুপচাপ সব দেখতাম। আমার এমন কি বাধ্যতা ছিল যে আমার চোখের সামনেই তারা সব কিছু করত আর আমি চুপচাপ দেখতাম? আসলে আশরাফের সঙ্গে আমার বিয়ের ২ বছর পরেই আমার খালাতো বোনের আব্বু ও আম্মু মারা যায়। আমার বোনের আব্বু ও আম্মু যখন মারা যায়, তখন আমি আমার খালাতো বোন আলিয়াকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসি এবং আমার খালাতো বোন আলিয়া একজন ২২ বছরের তরুণী ছিল। সেও আমার মতোই ভীষণ সুন্দরী ছিল দেখতে। তাকে যখন আমার বাড়িতে নিয়ে আসি তখন সে আমার প্রতিটা কাজে কিন্তু সাহায্য করে দিত। আমি আমার খালাতো বোন আলিয়াকে ছোট্ট থেকেই ভীষণ ভালোবাসতাম। কিন্তু আমার খালু আব্বু ও আমার খালা যখন একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমি আলিয়াকে ওই অবস্থায় একা ফেলে দিতে পারিনি। তাই আমি তাকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। ভেবেছিলাম ২ বোনে একসঙ্গে থাকব। এদিকে আমাদের বাড়িতে আমার বর, শ্বশুর, শাশুড়ি, আমি ও আমার বোন আলিয়া থাকতাম এবং আমাদের বাড়ির কাজের লোক করিম চাচাও থাকতো। আমাদের বাড়ির পেছন দিকে যে স্টোররুম ছিল, সেই স্টোররুমে করিম চাচা থাকতো এবং বাড়ির সমস্ত বাজারঘাট করে দেওয়া ও আরও অন্যান্য কাজ করিম চাচা করে দিত। করিম চাচার বয়স কাছাকাছি ৫০ থেকে ৫৫ বছর ছিল। সেদিন আমাদের বিয়ে হতে ৪ বছর পূর্ণ হয়েছিল এবং সেদিন আমাদের বাড়িতে কিছু গেস্ট আসার কথা ছিল। যার জন্য সেদিন সকাল থেকেই আমি ও আমার বোন আলিয়া এবং করিম চাচা আমরা ৩ জন মিলে ঘর সাজাতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমার গেস্টদের রান্নাবান্নার দায়িত্ব আমি করিম চাচাকেই দিয়েছিলাম। কারণ করিম চাচার হাতের রান্না কিন্তু ভীষণ সুস্বাদু হতো। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আত্মীয়দের বাড়িতে আসার আগেই কিন্তু আমার বর অফিস থেকে বাড়ি ফিরে এসেছিল এবং সে বাড়িতে ঢোকা মাত্রই আমাকে বলেছিল, বেগম সাহেবা, তুমি যেমন নিজে খুব সুন্দরী, ঠিক সেই রকমভাবে আমার বাড়িটাকেও তো সুন্দর করে সাজিয়ে দিয়েছ। বাড়িতে ঢোকা মাত্রই সে আমার সৌন্দর্যের অনেক তারিফ করেছিল। তারপর সে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বারান্দা ঘরে চলে এসেছিল। যেহেতু বারান্দা ঘরে আমরা কেক কাটার ব্যবস্থাটা করেছিলাম। তারপর সেদিন আমার বর ও আমি যখন আমাদের বিবাহ বার্ষিকীর কেকটা কেটেছিলাম, তারপরে আমার বরের ২ জন বন্ধু আমার বরকে একটা গিফট দিয়েছিল এবং বলেছিল ওই গিফট প্যাকেটের মধ্যে নাকি সেই উপহারটাই আছে যে উপহারটা আমার বরের সবথেকে বেশি প্রয়োজন। এমনকি তারা সবার সামনে আমার বরের অনেক অপমান করেছিল। এটা বলে যে আমার বরের কাছে তো টাকা, পয়সা, গাড়ি, বাড়ি সব কিছুই আছে। কিন্তু যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটাই আমার বরের কাছে নাকি নেই। আমার বরের নাকি মর্দানা শক্তির খুব প্রয়োজন। না হলে আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। আসলে বিয়ে হতে ৪ বছর হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু মা হতে পারিনি। এবং সেই কারণে আমার বরকে অনেকেই অপমানিত করত, যেটা আমি সহ্য করতে পারতাম না। সেদিন আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যখন আমার বরের বন্ধুরা আমার বরকে অনেক ঠাট্টা করেছিল, তখন আমি সহ্য করতে না পেরে সবার সামনে তাদেরকে বলেছিলাম যে আমার বরের মধ্যে কোনো কমতি নেই, কমতি তো আমার মধ্যে আছে। আর তোমরা কোনো কিছু না জেনে বুঝে কিভাবে আমার বরের ব্যাপারে এই ধরনের বেহুদ্দা কথাগুলো বলতে পারলে? কমতি আমার মধ্যে আছে, যার জন্য তো বিয়ে হতে ৪ বছর হয়ে যাওয়ার পরেও আমি এখনো মা হতে পারিনি। এতে আমার বরের কোনো দোষ নেই। সেদিন অনুষ্ঠানে আমি সবার সামনে আমার ব্যাপারে সত্যি কথা বলেছিলাম। এমনকি আমাদের তো বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছিল। আমি ও আমার বর যেখানেই যেতাম সেখানেই সবাই আমাদেরকে একটাই কথা বলতো যে আমাদের এখনও বাচ্চা কেন হয়নি। এই কথাগুলো শুনতে শুনতে আমি অনেক বেশি অস্থির হয়ে পড়েছিলাম। কারণ সবাই তো এটাই ভাবতো যে নিশ্চয়ই আমার বরের ত্রুটি আছে, যার জন্য আমি মা হতে পারি না। তাই সেদিন রাতের বেলা যখন
আমার বর আমার কাছে এসে বলেছিল যে, "বেগম সাহেবা, কি দরকার ছিল ১০ জন লোকের সামনে এইসব তামাশা করার? লোকের কথা শুনে মাথা গরম করার কী আছে?" আমার ত্রুটি থাকা সত্ত্বেও আমার বর আমাকে কক্ষনো এই ব্যাপারে অপমান করেনি। সে তো আমাকে ভীষণ ভালোবাসতো। তারপর সেদিন আমার বোন যখন আমাদের মন মেজাজ খারাপ থাকতে দেখে আমাদের খাবার আমাদের ঘরের ভেতরে নিয়ে আসে, ঠিক তখনই আমার বোন ভুল করে পা পিছলে আমার বরের কোলে পড়ে যায় এবং তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে এবং পরের দিন সকালে বরকে বলেছিলাম যে তাকে আমার খুশির জন্য একটা কাজ করতে হবে। বর তখন আমাকে অনেক ভালোবেসে বলেছিল, "বেগম সাহেবা, তুমি শুধু হুকুম করো। তোমার খুশির জন্য যা বলবে আমি সেটাই করব।" তারপর আলমারি থেকে আমি একটা কাগজ বের করে বরের হাতে দিয়েছিলাম এবং ওই কাগজটা আমার বর দেখার পরেই অনেক রেগে গিয়ে চিৎকার করে বলেছিল, "রুকসার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তো একটা নিকাহনামা। তুমি আমাকে তোমার বোনের সঙ্গে নিকাহ করতে বলছো?" আসলে আমার মাথায় এটাই বুদ্ধি এসেছিল যে যদি আমি আমার বোনের বিয়ে আমার বরের সঙ্গে দিয়ে দিই তাহলে তো আমার বোন মা হতে পারবে। কারণ কমতিটা তো আমার মধ্যেই ছিল। আমার বর তো একদম ঠিক ছিল। তাই ভেবেছিলাম আমার বোনের সঙ্গে বিয়ে দিলে তো আমিও মা হতে পারবো। আমার বর তো কোনো মতেই এই বিয়েতে রাজি হয়নি। সে আমাকে বলে দিয়েছিল যে সে আমাকে ছেড়ে কোনো মতেই দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আমার অনেক বলার পরেও বর যখন এই বিয়েতে রাজি হয়নি তখন আমি বরকে হুমকি দিয়েছিলাম যে সে যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি কিন্তু নিজের জীবন শেষ করে দিব। বর আমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি বরকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে সমাজের লোকেরা তো তাকে পুরুষত্বহীন বলে। বর তখন আমাকে বলেছিল, "লোকের তো কাজ হচ্ছে লোকের নামে দুর্নাম করা, তাই লোকের কথা ভেবে আমি কেন দ্বিতীয় বিয়ে করব?" তারপর যাই হোক আমি হুমকি দিয়ে বরকে এই বিয়েতে রাজি করিয়েছিলাম। তারপর আমি এই কথাটা আমার শ্বশুর শাশুড়িকেও বলেছিলাম যে একটা বাচ্চার জন্য আমার বরের দ্বিতীয় বিয়ে দিতেই হবে এবং আমি এটাও বলেছিলাম যে আমি আলিয়ার সঙ্গে বরের দ্বিতীয় বিয়ে দিতে চাই। আমার শ্বশুর শাশুড়িও এই কথায় রাজি হয়েছিল। তারপর আমি যখন আমার শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে আলিয়ার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছিলাম তখন সে তো প্রথমে এই বিয়েতে আপত্তি জানিয়েছিল এবং আমাকে বলেছিল, "আপু, আমি সব কিছু জেনে শুনে কিভাবে তোমার সংসারটাকে নষ্ট করতে পারি? আব্বু ও আম্মুর মারা যাওয়ার পরে তো তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছ। এটাই আমার কাছে অনেক। তুমি আমার জন্য যা করেছ সেটা কেউ করতে পারবে না। তাই তোমার জন্য তো আমি সব কিছুই করতে রাজি আছি। কিন্তু আমি এই বিয়েটা কোনো মতেই করতে পারি না। আমি আমার আপুর সংসার নষ্ট করতে পারি না।" আমি তখন আমার বোনের হাত ধরে বলেছিলাম, "এই বিয়েটা করলে তুই আমার অনেক উপকার করবি। এই বিয়েটা করলে আমি সারা জীবন তোর ঋণী হয়ে থাকব। কারণ তুই তো সব কিছু জানিস যে অসুবিধেটা আমার মধ্যে আছে, যার জন্য তো আমি মা হতে পারি না। আর আমার জন্য তোর জামাইবাবুকে বাইরে কত কথা শুনতে হয়। তোর জামাইবাবু বাচ্চাদের কত ভালোবাসে, কিন্তু আমার জন্য সে বাবা হতে পারছে না। আমি আর তার কষ্ট দেখতে পারছি না। কিন্তু তুই যদি বিয়ে করিস তাহলে আমাদের সবার মনোকামনা পূরণ হবে।" আমার বোন যখন এই বিয়েতে রাজি হয়নি তখন আমার শ্বশুর শাশুড়িও আমার বোনকে বুঝিয়ে বলেছিল যে, "আলিয়া, তুমি যদি এই বিয়েটা না করো তাহলে হয়তো অন্য কাউকে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে হবে। তার থেকে ভালো তুমি যদি আশরাফকে বিয়ে করো তাহলে খুব ভালো হবে।" তারপর আমাদের কথা শুনে আলিয়া এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু আমার বর তো তখনও এই বিয়েটা না করার জন্য মুখ ফুলিয়ে বসেছিল। তারপর বাড়িতেই কাজী সাহেবকে ডেকে আমার বোন ও আমার বরের বিয়ে কবুল করানো হয়। আমি নিজে আমার বোন ও আমার বরের বিয়ে দিয়েছিলাম। কিন্তু এই বিয়েটা দেওয়ার পরে আমার চোখের সামনে যে এত বড় সত্যিটা একদিন বেরিয়ে আসবে সেটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর তাদের বিয়ের দিন বাসর রাতে আমার বর আমাদের ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় গিয়ে চুপচাপ বসেছিল এবং আলিয়া তখন আমার বিছানায় বসে আমার বরের জন্য অপেক্ষা করছিল। প্রথম দিন তাদের বাসর রাতে আমার বর তো আলিয়াকে বলেই দিয়েছিল যে, "তুমি আমাদের ঘরে ঘুমোবে না। তুমি আগে যেখানে ঘুমোতে তুমি সেখানেই ঘুমোবে।" আমি তখন বরকে বুঝিয়ে বলেছিলাম যে, "আমার বোন যেহেতু আজ থেকে তোমার স্ত্রী, তাই সে আজ থেকে আমার বরের ঘরেই থাকবে। কারণ তারা যদি একসঙ্গে না থাকে তাহলে তো আমার মা হওয়ার স্বপ্নটা কোনোদিন পূরণ হবে না।" তাই সেদিন আমার বোন
ও আমার বরের বাসরাতে আমার বর যখন আমার বোনের সঙ্গে ঘুমোতে রাজি হয়নি, তখন আমি বরকে আমার দিব্যি দিয়ে অনেক জোর করে ওই ঘরে আমার বোনের সঙ্গে ঘুমোতে বলেছিলাম। এবং সেদিন আমি পাশের ঘরে একাই শুয়েছিলাম আর ভাবছিলাম, আমি যদি বন্ধ্যা না হতাম তাহলে আজ আমার বরকে আমার বোনের সঙ্গে ভাগ করতে হতো না। এটা কোনো স্ত্রী চাইবে না যে তার বর অন্য কোনো মেয়ের সঙ্গে রাত কাটাবে, কিন্তু না চাইতেও আমাকে এই কাজটা করতে হয়েছিল। পরের দিন সকালবেলা আমি যখন আমার বরের ঘরের ভিতরে যাই, তখন দেখি করিম চাচা আমার বরের ঘরের প্রত্যেকটা জিনিস ও আমার বরের ছবি দেওয়াল থেকে খুলে খুলে একটা বাক্সের মধ্যে ভরছে। ওই সময় আমার বর ঘরের ভিতরে ছিল না, কিন্তু আমার বোন আলিয়া একটা জায়গায় চুপচাপ বসেছিল। তারপর আমি যখন আমার বোনকে গিয়ে জিজ্ঞেস করলাম যে করিম চাচা আমার বরের ঘরে সমস্ত জিনিস খুলে বাক্সের মধ্যে কেন ভরছে, তখন আলিয়া অনেক বেশি মন খারাপ করে আমাকে বলেছিল, আপু, আশরাফ সাহেব তো আমার সঙ্গে এই ঘরে থাকতেই চাইছে না। ও শুধু একটাই কথা বলছে যে এই ঘরে নাকি তোমার ও উনার সব স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই উনি সারা রাত ঘরের বারান্দায় রাত কাটিয়েছেন। আর এই কারণে আমি ভাবলাম যে এই ঘরে তোমার যা স্মৃতি রয়েছে সব কিছু সরিয়ে দিলে হয়তো উনি তোমাকে ভুলে গিয়ে আমার কাছে আসবেন। আপু, আমার তো মনে হয় না যে তুমি যেটার জন্য তোমার বরের সঙ্গে আমার বিয়ে দিয়েছ সেটা কোনোদিন সত্যি হবে, কারণ উনি তো সবসময় তোমার কথাই বলেন। তাহলে উনি আমাকে কি করে ভালোবাসা দিতে পারেন? আমি তখন আমার বোনকে একটাই কথা বলেছিলাম যে আমার উপরে বিশ্বাস রাখ, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার বরকে বলবো সে যাতে তোর কাছে যায়, তোর সঙ্গে যাতে সময় কাটায়। কিন্তু বিয়ের পরের দিন থেকেই আমার বোনের হাবভাব সম্পূর্ণ পাল্টে যায়। তার হাবভাব দেখে তো মনেই হয়নি যে যেই মেয়েটা প্রথমে এই বিয়েতে রাজি ছিল না, সেই মেয়েটা একদিনের মধ্যেই এই বিয়েটা সম্পূর্ণভাবে নেভানোর জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করবে। ওদিকে আমার বর আমার বোনের থেকে দূরে পালাতো। সে রাতের বেলাতেও আমার বোনকে ছেড়ে আমার কাছে চলে আসতো। আমি তখন জোর করে আমার বরকে আমার বোনের কাছে যেতে বলতাম। আমার বর আমাকে এতটাই ভালোবাসতো যে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি আমার জীবনে কখনো এত ভালো বর পাবো, যে কিনা আমাদের বিয়ের 4 বছর হয়ে যাওয়ার পরেও আমি তাকে বাচ্চা দিতে পারিনি। তাও সে আমাকেই ভালোবাসতো। তা সত্ত্বেও সে আমাকে কোনো দিন বা কক্ষনো একটাও বাজে কথা শোনায়নি। কিন্তু সত্যিই কি আমার বরের আমার প্রতি এতটা ভালোবাসা সৎ ছিল, নাকি পুরোটাই মিথ্যে ছিল? এই সব কিছু তো এই গল্পের মাধ্যমে জানতে পারবেন। আর যখন সত্যিটা আপনারা জানতে পারবেন, তখন আপনাদেরও পায়ের তলা থেকে কিন্তু মাটিটাই সরে যাবে। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যাকে এতটা ভালোবাসতাম সে আমাকে একদিন এইভাবে ঠকাবে। এবার আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে, এবং যেটা আমার জীবনের সব কিছুকে পাল্টে রেখে দিবে। যেদিন থেকে আমার বোনের বিয়ে আমার বরের সঙ্গে দিয়েছিলাম, তার কিছুদিন পর থেকেই কিন্তু আমার জীবনে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে। ওদিকে আমার বর তো আমার বোনকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজিই ছিল না। তারপর সেদিন আমার বর যখন আমাকে এসে বলল, বেগম সাহেবা, আজ সন্ধ্যায় কিন্তু একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে আমরা যাব। ওই সময় আমার বোন ওখানেই দাঁড়িয়েছিল। সে তখন অনেক বেশি উত্তেজিত হয়ে আমার বরকে বলেছিল, আমিও আপনার সঙ্গে অনুষ্ঠানে যাব। আমার বোন যখন নিজে থেকেই ওই অনুষ্ঠানে আমার বরের সঙ্গে যেতে চেয়েছিল, তখন আমি আমার বরকে বলেছিলাম, তুমি এক কাজ করো না, আজকের অনুষ্ঠানে তুমি আমার বোনকেই নিয়ে যাও। আমার বর তখন অনেক রেগে আমাকে বলেছিল, আমি আলিয়াকে নয়, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছি, তাই তুমি আমার সঙ্গে যাবে। এই কথা বলে আমার বর কিন্তু রাগ করে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে বরের তার প্রতি রুক্ষ ব্যবহার দেখে আলিয়াও কিন্তু অনেকটাই কষ্ট পেয়েছিল। কারণ যতই হোক না কেন, আমার বরের উপরে আমার যতটা অধিকার ছিল ঠিক ততটাই কিন্তু আলিয়ারও অধিকার ছিল। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও আমার বর আলিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে রাজি হয়নি। তাই সন্ধেবেলায় বাধ্য হয়ে আমি বরের সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তারপর নতুন জামাকাপড় পরার পরে আমি যখন মুখের মধ্যে হালকা একটুখানি মেকআপ করছিলাম, ওই সময় ফেস পাউডারটা গালের মধ্যে লাগাতেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমার গাল দুটো জ্বলতে শুরু হয়ে যায়।
তারপর কিছুক্ষণের মধ্যেই আমার গাল দুটো কিন্তু কালো হয়ে যায় এবং অনেক বেশি জ্বলতে শুরু করে। তারপর আমার বর যখন সন্ধেবেলায় আমাকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে যে আমি নিজের গাল দুটোতে ২ হাত দিয়ে ঢেকে কান্নাকাটি করছি। ওই সময় আলিয়াও কিন্তু আমার পাশেই বসেছিল এবং সে আমার খুব খেয়াল রাখছিল। তারপর আমার বর আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "তোমার গাল থেকে হাত দুটো সরাও। আমাকে দেখতে দাও কি হয়েছে?" আমি তখন লজ্জায় আমার বরকে বলেছিলাম, "আমি আমার চেহারা তোমাকে দেখাতে পারবো না। আমার নিজেকেই ভীষণ লজ্জা লাগছে।" আমার বর তখন অনেক ভালোবেসে আমার গাল থেকে হাত দুটোকে সরিয়ে আমার চেহারাটা দেখতেই বলল, "ইয়া আল্লাহ! এত সুন্দর গাল দুটোতে এটা কি হয়ে গেল? রুকসার, তুমি এক্ষুনি আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো।" আসলে বর আমার পুড়ে যাওয়া গাল দুটো দেখে অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল। আমি তখন বরকে বললাম, "ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমার বোন আলিয়া আমার গালে ভালো একটা ক্রিম লাগিয়ে দিয়েছে এবং ২-১ দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে।" তারপর আমি যখন অনুষ্ঠানে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না, তখন আমার বর বলল সেও নাকি অনুষ্ঠানে যাবে না। তারপর আমি যখন বরকে অনেক অনুরোধ করেছিলাম আমার বোনকে সঙ্গে নিয়ে যেতে, তখন সে বাধ্য হয়ে রাজি হয়েছিল। এদিকে আমি ভাবতাম যে আমার বর ও আমার বোন আমাকে কত ভালোবাসে ও আমার কত খেয়াল রাখে। কিন্তু যেদিন আমি সব কিছু জানতে পেরেছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। এইভাবে যখন প্রায় ১ মাস কেটে যায়, তখন একদিন হঠাৎ করে আমার বোনের প্রচুর শরীর খারাপ হয় এবং বাড়িতে একটা পরীক্ষা করে জানতে পারি যে আমার বোন নাকি মা হতে চলেছে। কিন্তু পরীক্ষাটা করার আগেই আমার বোন কিন্তু গ্যারান্টি সহকারে বলেছিল যে সে নাকি গর্ভবতী হয়েছে। এই খবরটা শুনে তো আমরা সবাই খুব খুশি ছিলাম। কারণ অনেক চেষ্টার পরে আমার বর আমার বোনের কাছে গেছিল এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। আর যার জন্যই আজ আমার বোন মা হওয়ার সুযোগ পেয়েছে। সেদিনের পর থেকে তো আমি আমার বোনের খুব খেয়াল রাখতাম। এমনিতেই আমি তাকে ভীষণ ভালোবাসতাম। কারণ এই দিনটার জন্যই তো আমি আমার বোনের বিয়ে আমার বরের সঙ্গে দিয়েছিলাম। সেদিনের পর থেকে কিন্তু আমার বর আলিয়ারও খেয়াল রাখত এবং তাকে পছন্দ করত ও তাকে ডাক্তারের কাছেও নিয়ে যেত। না হলে তো আমার বর তার সঙ্গে কথা বলতেও পছন্দ করত না। শুধুমাত্র আমার চাপে পড়ে আমার বর আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। সেদিন যখন আমার বর আলিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি যখন বরের ঘরের ভিতরে যাই, তখন দেখি যে আমার বর তো নিজের মানিব্যাগটা নিয়ে যেতে ভুলেই গেছিল। তাই আমি বরের মানিব্যাগটা নিয়ে সেই ডাক্তারের চেম্বারেই গেছিলাম, যেই ডাক্তারের কাছে আমার বোন চেক আপ করাতো। সেদিন ওই ডাক্তারের কাছে গিয়ে আমার বোনের ব্যাপারে যে সত্যি কথাটা জানতে পেরেছিলাম, সেটা জেনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। আসলে আমি যখন ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম, তখন তারা সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছিল। তারপর ডাক্তার আমার বোনের রিপোর্টটা কিন্তু আমার হাতেই দিয়েছিল এবং তাকে খুব সাবধানে থাকতে বলেছিল। ও বলেছিল আমার বোন নাকি ৩ মাসের গর্ভবতী আছে। এটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমার বোন ৩ মাসের গর্ভবতী আছে এটা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ এটা কিভাবে হতে পারে? কারণ আমার বোন তো ১ মাসের গর্ভবতী ছিল। তাহলে ডাক্তারে এই কথাটা কেন বলেছিল যে আমার বোন নাকি ৩ মাসের গর্ভবতী আছে? এমনকি আমি যখন ডাক্তারের কথায় বিশ্বাস করতে রাজি হয়নি, তখন ডাক্তার আমাকে রিপোর্টটা খুলে দেখিয়েছিল এবং রিপোর্টটা দেখতেই তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। কারণ আমার বোন তো সত্যিই ৩ মাসের গর্ভবতী ছিল। তাহলে এই বাচ্চাটা কার ছিল? আমার বোন কি আমাদের সবাইকেই ঠকাচ্ছিল? নাকি আমি এতদিন ধরে ঠকে যাচ্ছিলাম? তারপর রিপোর্টটা হাতে নিয়ে যখন আমি বাড়ি ফিরে আসি, তখন আমার বোনকে দেখা মাত্রই আমি তার উপরে রেগে চিৎকার করে বলেছিলাম, "আলিয়া, তোর পেটে যে বাচ্চাটা আছে সেটা তো ৩ মাসের। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? তোর বিয়ে হতে তো সবে ১.৫ মাস হয়েছে। তাহলে বাচ্চাটা ৩ মাসের কিভাবে হতে পারে? তুই কি আমাদের সবাইকে ঠকাচ্ছিস? নাকি তোর অন্য কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে? এই বাচ্চাটা কার?
আমাকে সব কিছু সত্যি কথা বল। আমার কথা শুনতেই তো আলিয়া হাউমাউ করে কেঁদে আমার হাত ধরে বলেছিল, আপু, তুমি কি আমাকে সন্দেহ করছো? এই বাচ্চাটা আমার বরের, তাছাড়া আর কারো হতেই পারে না। সে তখন কোনো মতে এটা স্বীকার করতে রাজি হয়নি যে বাচ্চাটা 3 মাসের ছিল। কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমার বোন আমাকে মিথ্যে কথা বলেছিল এবং কিছু তো একটা কথা ছিল যেটা সে আমাদের সবার থেকে লুকোচ্ছিল। কিন্তু আমি এই কথাটা আমার বরকে সেদিন বলিনি, কারণ আমি নিজে আগেই সব কিছু সত্যি কথা জানতে চেয়েছিলাম যে আমার বোনের কার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং সে কার বাচ্চা নিজের পেটে ধারণ করেছে। কারণ আমি জানতাম এইসব কথা জানার পরে কিন্তু আমার বর ও শ্বশুর শাশুড়ি তারা ভেতর থেকে ভেঙে পড়বে। তাই আমি সেদিন চুপচাপ ছিলাম। কিন্তু সেদিন রাত্রি বেলাতেই আমার মনের সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই। আসলে সেদিন আমি যখন আমার বোন ও বরের ঘরে যাচ্ছিলাম, তখন তাদের ঘরের ভেতরে ঢোকার আগেই আমি যা শুনতে পেয়েছিলাম সেটা শুনে আমি দরজার পাশেই চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলাম এবং তাদের দুজনের সব কথা শুনেছিলাম। এবং তাদের সব কথা শোনার পরে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল ও আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আমার মনটা ভেঙে ছারখার হয়ে গেছিল। আসলে বাচ্চাটা তো আমার বরেরই ছিল। এবারে আমার বর ও আমার বোনের ব্যাপারে সত্যিটা শুনে তো আপনাদেরও পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তার মানে আমার পিঠ পেছনে আমার বর ও আমার বোন সম্পর্কে জড়িত ছিল, যেটা আমি ও আমার বাড়ির লোক কেউ টের পায়নি। আসলে আমি যখন আমার বোনকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপর থেকেই আমার বর আমার বোনের সঙ্গে নিজের ভোগ ও লালসা পূরণ করত। কারণ আমাদের বিয়ের 1 বছর পরে আমি যখন বাচ্চা নেওয়ার জন্য ডাক্তার দেখাতে শুরু করেছিলাম, তখনই কিন্তু ডাক্তারে আমার রিপোর্ট দেখার পরে বলেই দিয়েছিল যে আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। আর এই কারণে আমি যখন আমার বোনকে আমাদের বাড়িতে এটা ভেবে নিয়ে এসেছিলাম যে আমার এতিম বোন একাই কিভাবে থাকবে, তাই আমি নিজের শ্বশুর বাড়িতে তাকে নিয়ে এসেছিলাম। কিন্তু তারা দুজনে তো আমার পিঠ পেছনে নিজেদের চাহিদা ও ইচ্ছে পূরণ করত। আমি যখন রাত্রিবেলা শুয়ে পড়তাম, তারপরে আমার বর আমার কাছ থেকে উঠে গিয়ে আমার বোনের ঘরে যেত এবং তার সঙ্গে নিজের চাহিদা পূরণ করত। তারপর সেদিন যখন আমার বোন তাকে বলেছিল যে সে গর্ভবতী হয়ে গেছে, তাই আমার বর ইচ্ছে করে তার বন্ধুদের আমাদের বিবাহ বার্ষিকীতে ডেকে বলেছিল তার বন্ধুরা যাতে সবার সামনে তাকে অপমান করে এবং আমার বরের বন্ধুরা আমার বরের কথা অনুযায়ী তারা সবার সামনে আমার বরকে অপমান করেছিল এবং আমার বর খুব ভালোভাবেই জানতো যে তাকে কেউ অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না এবং আমার বর তো সেটাই চেয়েছিল, যাতে আমি নিজের ইচ্ছায় আমার বোনের বিয়ে আমার বরের সঙ্গে দিয়ে দিই। তারপর আবেগের বশে বরের অপমান সহ্য করতে না পেরে আমি আমার বোনের সঙ্গে আমার বরের বিয়ে দিতে চেয়েছিলাম এবং আমার বর ও আমার বোন তো নিজেদের চালাকিতে জয়ী হয়েছিল, কারণ তারা দুজনে তো এটাই চেয়েছিল। আর এই জন্যই বিয়ের 2 দিন পরেই আমার বোনের হাবভাব কিন্তু একদম পাল্টে যায়। শুধু তাই নয়, আমার বরের কথা শুনে আমার বোন আমার অনেক ক্ষতি করার চেষ্টাও করেছিল। আমার সঙ্গে যতগুলো দুর্ঘটনা ঘটেছিল তার পেছনে কিন্তু আমার বরের হাত ছিল, যেটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। তারা দুজন মিলে তো আমাকে রাস্তা থেকে সরাতে চেয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার প্রিয় মানুষ দুটোই আমাকে একদিন এতটা কষ্ট দিবে। যেদিন আমি আমার বোনকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তার কিছুদিন পর থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর সবকিছু নিজের কানে শোনার পরে আমি চুপচাপ কাঁদতে কাঁদতে নিজের ঘরেই ফিরে এসেছিলাম এবং সারা রাত ধরে ভাবছিলাম যে কিভাবে তাদের দুজনকে শাস্তি দিলে আমার সঙ্গে ন্যায় হবে। কারণ এত বড় অন্যায় সহ্য করার মতো না। কারণ আমার বর আমার সঙ্গে এতদিন ধরে ভালোবাসার নাটক করেছিল, তাই তারা দুজনেই শাস্তি পাওয়ার যোগ্য ছিল। তাই পরের দিন সকালবেলা আমরা সবাই যখন একসঙ্গে খাবার খেতে বসি, তখন আমার শ্বশুর ও শাশুড়িকে আমার মোবাইলে একটা ভিডিও দেখিয়েছিলাম এবং ওই ভিডিওটা দেখার পরে আমার শ্বশুর শাশুড়ি আমার বোন ও আমার বরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ও আমার শ্বশুর শাশুড়ি আমার বোনকে বলেছিল, তুই তোর আপুর বাড়িতে থেকেই তোর আপুর সংসারটাকেই নষ্ট করে দিলি। ছি, তোর আপু
তোর উপরে বিশ্বাস করে তোকে এই বাড়িতে থাকতে দিয়েছিল, আর তুই তার পিঠ পেছনে এসব নোংরামি করেছিস? ছি, বেরিয়ে যা তোরা। তোদেরকে আমার চোখের সামনে থেকে দূর করে দিলাম। আসলে আগের দিন রাতে আমি যখন তাদের সব কথা শুনেছিলাম, তখন আমি আমার মোবাইলের ভিডিও রেকর্ডিংটা চালু রেখেছিলাম এবং সেই রেকর্ডিংটাই আমি আমার শ্বশুর ও শাশুড়িকে দেখিয়েছিলাম। এই জন্যই বলে বাড়িতে কখনো কিন্তু সাপ পুষতে নেই। সাপকে যতই দুধ খাওয়াও না কেন, সে কিন্তু একদিন তোমাকে দংশন করবেই। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। লোকের ভালো করতে গিয়ে যে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনোই ভাবিনি। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, যে আমার মতো এই ভুল কাজ করার আগে কিন্তু 10 বার ভাবনা চিন্তা করবে, নইলে আমার মতো অবস্থা হবে। তুমি সৎ থাকতে পারো, কিন্তু তোমার সামনের জন তোমার মতো সৎ নাও থাকতে পারে। তাই চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করা উচিত নয়। আজ আমি আমার শাশুড়ি ও শ্বশুরের সঙ্গেই থাকি। উনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি চেষ্টা করছি আমার জীবনের সব কিছু ভুলে যেতে। এমনকি আমার বর তো নিজে থেকেই চায়নি আমার সঙ্গে থাকতে। সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পরেও সে তো মুখ ফুটে বলেই দিয়েছিল যে সে বাড়ি ছাড়তে রাজি আছে, কিন্তু সে আলিয়াকে, মানে আমার বোনকে ছাড়বে না। তাই আমার শ্বশুর শাশুড়ি তাদের দুজনকেই নিজেদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকি। তারা আমাকে নিজের মেয়ের মতোই অনেক ভালোবাসে এবং আমিও তাদের খুব ভালোবাসি ও তাদের খেয়াল রাখি। আমার সঙ্গে যা হয়েছে সেটা ভুলা কিন্তু সম্ভব নয়, কিন্তু চেষ্টা করছি সব কিছু ভুলে নিজের জীবনে আগে বাড়ার। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।